বাংলা টিভি নিয়মিত আয়োজন বাংলা টকে আমন্ত্রণ জানাচ্ছি আমি ইর্তিজান আসিম সৌরভ। দর্শক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে বেরিয়ে শিগগিরই নতুন ছাত্র সংগঠন করার কথা জানিয়েছে প্ল্যাটফর্মটির বেশ কয়েকজন নেতা। যেই সংগঠনের আসলে মূল নীতি বা ভিত্তি যেটি থাকবে সেটি হলো স্টুডেন্ট ফার্স্ট, বাংলাদেশ ফার্স্ট, এবং এই নীতির উপর ভিত্তি করে জুলাই আন্দোলনে অংশ নেওয়া ছাত্রদের নেতৃত্বে গড়ে তোলা হবে এই নতুন ছাত্র সংগঠন। নতুন রাজনৈতিক দল নিয়ে আসলে কথা হচ্ছে বেশ আগে থেকেই। সম্প্রতি স্পষ্টভাবে সেটি আসলে বিভিন্ন জায়গা থেকে বলা হচ্ছে ছাত্রদের একটা নতুন শিক্ষার্থীদের আসলে নতুন একটি রাজনৈতিক দল ঘোষণা হতে যাচ্ছে শিগগিরই, যেখানে আসলে প্রধান হবেন যিনি এখন উপদেষ্টা হিসেবে আছেন নাহিদ ইসলাম, এবং তিনি যখন এই দলের প্রধান হিসেবে নতুন রাজনৈতিক দলের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন তার আগে তিনি উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করবেন এরকমটি বলা হচ্ছে, এবং সদস্য সচিব হিসেবেও আরেকজনের নাম শোনা গেছে। আর এর পরবর্তীতে আসলে দলটির আসলে কী ধরনের কার্যক্রম হবে বা তারা আসলে কোন দিকে এগোবে সে বিষয়ে তারা সামান্য কিছু ধারণা দিয়েছেন। তারা আসলে মধ্যপন্থা অবলম্বনের কথা বলছেন, একটি মধ্যপন্থী রাজনৈতিক দল হবে। নতুন রাজনৈতিক দল আসলে কেমন হবে, মানুষের প্রত্যাশার জায়গায় কতটা পূরণ হবে বা তাদের আসলে সামনে কতটা চ্যালেঞ্জ রয়েছে সেই বিষয়গুলো নিয়ে আমরা আজকের যারা আলোচক আছেন তাদের কাছ থেকে জানার চেষ্টা করব বা তাদের বিশ্লেষণ জানবো। সেই সাথে নির্বাচন নিয়েও তো আসলে ভিন্ন ভিন্ন মতামত বা ভিন্ন ভিন্ন অবস্থান রয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের, সেই বিষয়টি নিয়েও আমরা জানবো। পাশাপাশি আমরা তিস্তা ইস্যুতে আমরা অনুষ্ঠানের শেষের দিকে গিয়ে আমাদের যদি সময় হয় আমরা চেষ্টা করব এই বিষয়টি আলোকপাত করার। তিস্তা বিষয়টি, তিস্তার পানির যে ন্যায্যতার যে বিষয়টি বা উত্তরাঞ্চলের যে 5টি জেলায় তিস্তা পারের যেই কর্মসূচি সেই বিষয়টি নিয়ে জানবো। আলোচনা করতে আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন জ্যেষ্ঠ সাংবাদিক ও কলাম লেখক মোস্তফা কামাল। আমাদের সঙ্গে আরও আছেন সাংস্কৃতিক সংগঠক ও বিএনপি নেতা মোশাররফ আহমেদ ঠাকুর। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি বাংলা টকে। মোস্তফা কামাল ভাই, আপনাকে দিয়েই শুরু করি আজকে। প্রথমে যেটি জানতে চাই সেটি হলো যে এই যে নতুন ছাত্র সংগঠন বা নতুন রাজনৈতিক দল যেটি বলা হচ্ছে এই বিষয়টা নিয়ে আপনার বিশ্লেষণটা কি একটু? ধন্যবাদ আপনাকে। খুব সাম্প্রতিক বিষয়। আমার সহ আলোচক মোশাররফ ঠাকুর ভাইকেও ধন্যবাদ। তিনিও ছাত্র রাজনীতি থেকেই আসা, পরবর্তীতে সাংস্কৃতিক আন্দোলনে সম্পৃক্ত হয়েছেন। যেহেতু নতুন প্রেক্ষাপট, নতুন অনেক কিছু হবে, তো আবার নতুন প্রেক্ষাপট এসেছে রাজনৈতিক ধারাবাহিকতায়, সেক্ষেত্রে নতুন রাজনৈতিক দল হওয়া স্বাভাবিক। তো আবার দল যদি নতুন হয়েও থাকে, দলে যারা থাকবেন বা আছেন তারা কেউ কিন্তু নতুন না, প্রত্যেকেই পুরনো এবং মুখ চেনা এবং আলোচিত। তো এই ক্ষেত্রে তাদেরকে গণমাধ্যমের জায়গা থেকে এবং আমার ব্যক্তিগত জায়গা থেকে অবশ্যই সাধুবাদ জানাবো যে নতুনত্বের একটা আবেদন বরাবরই থাকে, সবসময় থাকে। আবার কোন বাস্তবতা থেকে আমরা এখানে এসেছি, আমি সাধুবাদের অন্যতম কারণ হচ্ছে বছর কয়েক আগেও কেউ রাজনীতিতে আসতে চাইতো না, বিশেষ করে ছাত্ররা। অভিভাবক তার ছেলে যেন রাজনীতিতে না জড়ায় খুব সতর্ক থাকতেন, শিক্ষকরা সতর্ক থাকতেন। কোনো কোনো কলেজে অথবা স্কুলে লেখা থাকতো যে এই প্রতিষ্ঠানটি রাজনীতিমুক্ত, এবং একটা লাইন খুব ফেমাস ছিল, আই হেট পলিটিক্স। আই হেট পলিটিক্স তারা ইংরেজিতে বলতো সেটা। এমনকি পাড়া মহল্লার কোনো কোনো দোকানপাটেও লেখা থাকতো যে এখানে রাজনৈতিক আলাপ নিষিদ্ধ। এটা কিন্তু রাজনীতির জন্য বড় বেদনাদায়ক, কারণ এই দেশ গড়েছেন রাজনীতিবিদরা। এই দেশের উন্নয়ন বলেন, কাঠামোগত উন্নয়ন বলেন বা বিভিন্ন সংস্কার বলেন, রাজনীতিকদের হাত দিয়ে এসেছে। যদিও আমরা অত্যন্ত সহজে এবং সাবলীলভাবে প্রতিনিয়ত রাজনীতিকদের সমালোচনা করতে পারি, নির্ভয়ে করা যায়, এবং রাজনীতিকরাও এগুলো সহ্য করতে করতে অভ্যস্ত হয়ে গেছেন। তো এবার এই জায়গাটা একটা প্রশ্ন আছে, নির্ভয়ে কি সমালোচনা সবসময় করা যায়? রাজনীতিকদেরকে আমরা করতে পারি, সাধারণত সরকারে যারা থাকেন তাদেরকে করতে একটু ভয় লাগে, ওখানে নির্ভয় থাকতে পারি না, এটাই বাস্তব। আবার এই সরকারকে পারছি, যেহেতু এটি রাজনৈতিক সরকার নয়, এই সরকারকে যথেচ্ছা সমালোচনা করা যায়। এবং এই সরকারের যিনি প্রধান তিনি বলেছেনও যে আমরা যেন মন খুলে মন ভরে ওনার সমালোচনা করি, সেটা তার উপকার হবে, ব্যাখ্যায় তিনি বলেছেন। তো ছাত্ররা যারা নতুন সংগঠন করতে চাচ্ছে তাদের আবার একটি ছাত্র সংগঠনও থাকবে, মূল সংগঠনের পাশাপাশি ছাত্র সংগঠনও থাকবে, ওটা দোষের নয়। তাদের প্রতি এক ধরনের জেদ এরই মধ্যে প্রকাশ পেয়ে গেছে কারো কারো। স্বাভাবিকভাবেই আগে যারা ক্ষমতায় ছিলেন অর্থাৎ আওয়ামী লীগ এই ছাত্রদেরকে সহ্য করতে পারত না, তাদেরকে কিন্তু দুষ্কৃতিকারী, বিশৃঙ্খলা সৃষ্টিকারী এইসব শব্দ দিয়ে সম্বোধন করা হতো। শেষ পর্যন্ত এক পর্যায়ে এসে তাদের নাম হয়ে গেল রাজাকারের নাতিপুতি,
অবশেষে একটা পর্যায়ে তাদেরকে কিন্তু ধরে ধরে নিয়ে যাওয়া হলো। ওই সময় একটা ব্যাখ্যা দেওয়া হয়েছিল যে এরা অত্যন্ত জঙ্গি, শুধু জঙ্গি না, এরা নেশাগ্রস্ত, ওদেরকে চিকিৎসা করানো দরকার। বর্তমান প্রেক্ষাপট আসলে তাদের জন্য কতটা চ্যালেঞ্জিং হবে, কারণ এটা অবশ্যই কিন্তু আসলে challenging। একটা বিষয়, মোস্তফা কামাল ভাই, একটা বিষয় মোটামুটি দৃশ্যমান যে 5 আগস্টের পর থেকে একটা কিন্তু কোথাও না কোথাও একটা রাজনৈতিক বড় রাজনৈতিক দল, আমি যদি বিএনপির কথাই বলি, যে বিএনপির সাথেও কিন্তু একটা শিক্ষার্থীদের বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা জাতীয় নাগরিক কমিটির কোথাও না কোথাও একটা দূরত্ব বা গ্যাপ তৈরি হয়েছে। এই বাস্তবতা আসলে নতুন রাজনৈতিক দল গঠন করে সামনে এগোনো বা তাদের জন্য আসলে কতটা চ্যালেঞ্জিং, কারণ অভিজ্ঞতারও তো একটা ব্যাপার আছে। অবশ্যই চ্যালেঞ্জিং। তাদের রাজনৈতিক অভিজ্ঞতা কম, সেটা আলোচনার বাকি রাখে না, এটা তথ্য। তাদের রাজনৈতিক অভিজ্ঞতা কম। রাজনৈতিক অভিজ্ঞতা থাকলে এমন একটা বিপ্লবের পর তারা যখন প্রথম যে দাবিটা রাখলো যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, তারা ওই দাবি আদায় করতে পারেনি। তাদের দ্বিতীয় দাবি ছিল যে ফ্যাসিস্ট সরকারের নিয়োগকৃত রাষ্ট্রপতি আরেক ফ্যাসিস্ট, ওনাকে অপসারণ করতে হবে, তারা ওই দাবিও আদায় করতে পারেনি। তাদের তৃতীয় দাবি ছিল যে ফ্যাসিস্টকে যারা সহযোগিতা করেছে, অর্থাৎ রাজনৈতিক সহযোগিতা দিয়ে টিকিয়ে রেখেছে, জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে, ওই দাবিও তারা আদায় করতে পারেনি। একটা পর্যায়ে এসে তাদের মনে হয়েছে যে এত বড় বিপ্লব বা অভ্যুত্থান, এর একটা ডিক্লারেশন দরকার বা প্রক্লামেশন দরকার, ঘোষণা দরকার। 5 মাস পরে তাদের মনে হয়েছে। এটা কিন্তু অনভিজ্ঞতারই কারণে। আবার বাংলাদেশের বড় রাজনৈতিক দল বিএনপি, তাদের সাথে তাদের মলমালিন্য তৈরি হয়ে গেছে। সেটা কিন্তু বেশিরভাগই হচ্ছে কথার কারণে, আচরণগত কারণে, খুব একটা আদর্শিক কারণে নয়। কিন্তু নতুন দল গড়া বা নতুন দল আসা, নতুন নেতৃত্ব সামনে আসা, সেটা বিএনপির রাজনীতির একটা সৌন্দর্য। বিশেষ করে বিএনপির প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কিন্তু অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে বহুমত বহুপথকে খুলে দেয়া। তিনি কিন্তু ইতিহাসে কিংবদন্তি হয়েছেন অন্যতম কারণ এটি যে তিনি বহুমত বহুদল বহুমত পছন্দ করতেন, বহুদলীয় গণতন্ত্র যেটাকে বিএনপি বলে। নতুন দল নিয়ে আপনি আসলে কতটা আশাবাদী বর্তমান প্রেক্ষাপটে? আশা রাখতেই হবে যে নতুন দল অবশ্যই আসা উচিত। আমরা যে একটা চর্চার মধ্যে দীর্ঘ 15 বছর 7 মাস ছিলাম, অত্যন্ত নোংরা চর্চায়, তার আগেও আমরা খুব ভালো চর্চায় ছিলাম না। ধরুন আপনি যদি 71 ধরেন, যে প্রত্যাশা নিয়ে দেশ স্বাধীন হয়েছে, ওই প্রত্যাশা পূরণ হয়নি, কারণ ওই অঙ্গীকার রাখা হয়নি। এরপরে একটা মোটা দাগের ঘটনা 90-তেও যে অঙ্গীকারগুলো ছিল, যে প্রত্যাশাটা ছিল, ওটা কিন্তু রক্ষা করা হয়নি। জি, দেখা গেছে যাদেরকে স্বৈরাচার বলা হয়েছে তাদের সাথেই মিতালি হয়েছে বড় দুটি দলের, কখনো আওয়ামী লীগের কখনো বিএনপির। তারা দিব্যি ভুলে গেছেন যে তারা স্বৈরাচার গাল বন্ধ করতেন। বিভিন্ন এবার যেন ওই ধরনের আশঙ্কা তৈরি না হয়, অন্তত একটা প্রেসার গ্রুপ যেন থাকে, ওই প্রশ্নেও তো একটা নতুন সংগঠন বিশেষ করে ছাত্রদের মধ্য থেকে আসা উচিত। এটা হচ্ছে পজিটিভলি যদি আমি বলি। একটা বিষয় শিক্ষার্থীরা বলছেন যে এর আগে আমরা শুনেছিলাম, এটি নিয়ে আপনার সাথে কথাও হয়েছে টকশোতে, বিভিন্ন বাদ মানে মুজিববাদ, জিয়াবাদ, এই বিষয়গুলোকে বাদ রেখে একটা আদর্শিক জায়গা থেকে তারা রাজনীতির কথা বলছে, সেটি মধ্যপন্থার রাজনীতির কথা। রাজনীতির মাঠে কিছু শব্দ, কিছু বাক্য মাঝে মধ্যে এমনভাবে ব্যবহার হয়, সময় ভালো হলে এটার অর্থ ভালো হয়, সময় খারাপ হলে এটার অর্থ কিন্তু খুবই খারাপ হয়। মুজিববাদ আওয়ামী লীগের কিন্তু স্বীকৃত শব্দ। তারা সবসময় তাদের দলকে এক পর্যায়ে বলতেছিল যে আর নয় কোনো মতবাদ, এবার হবে মুজিববাদ। এটা বাকশাল গঠনের সময় ছিল। পরবর্তীতেও তারা এই চর্চা করেছে। বিএনপি কখনো জিয়াবাদ শব্দটি ইউজ করেনি। জামাতকে কখনো কখনো গালি দেওয়া হয়েছে যে তারা মওদুদিবাদ। তো এই যে বাদ করতে করতে আপনি যোগ করবেনটা কি? ছাত্ররা ওইটাও ব্যবহার করেছে আমার মতে রাজনৈতিক অভিজ্ঞতার অভাবে। রাজনৈতিক অভিজ্ঞতা থাকলে এইসব শব্দ তারা চর্চা করতো না। ধীরে ধীরে নিশ্চয়ই তারা রাজনৈতিক অভিজ্ঞতা সঞ্চয় করবে। বিপ্লবের অভিজ্ঞতা সঞ্চয় করেছে, যখন রাজনৈতিক অভিজ্ঞতা অর্জনের কথা, সংগ্রামের অভিজ্ঞতা অর্জন করে ফেলেছে, কিন্তু রাজনৈতিক অভিজ্ঞতা নতুন দল নিয়ে আশাবাদী। আপনি অবশ্যই আশা সঞ্চয় হয়েছে। জি মোশাররফ ভাই, আপনি দীর্ঘদিন ধরে রাজনীতি করছেন, আপনি ছাত্র রাজনীতির সাথেও যুক্ত ছিলেন। আপনি শিক্ষার্থীদের এই নতুন ছাত্র সংগঠন বা নতুন রাজনৈতিক দল নিয়ে আপনার বিশ্লেষণ জানতে চাই। ধন্যবাদ আপনাকে, আপনার দর্শক শ্রোতা, অপর বিজ্ঞ আলোচক। দেখুন, যে আমি দলের বিএনপির পক্ষ থেকে বলি যে তারেক রহমান বলেছেন যে বাংলাদেশে যে কোনো রাজনৈতিক দল গঠন হলে এটা আমরা স্বাগত জানাই, কিন্তু এটা যে সরকারি পৃষ্ঠপোষকতায় গড়ে উঠে, ছত্রছায়ায় গড়ে উঠে, সহযোগিতা সহানুভূতিতে গড়ে উঠে, তাই জনগণ হতাশ হবে। তো আমি তো আর তারেক রহমানের একজন কর্মী হিসাবে আমি তো একটু বেশি বলবো নাকি? আমি তো তারেক রহমানের মতো বলবো না।
আমি বলবো যে নতুন রাজনৈতিক দল গঠন করতে হলে যে তার একটা ফোকাল পয়েন্ট লাগে। যেমন ভাই একটা টেলিভিশনের ডেপুটি হেড অফ দ্য নিউজ, তো ওনারা একটা সম্পাদকীয় পলিসি ঠিক করেন, এই পলিসিতে কে কে অ্যাকোমোডেট হয়, কে কে হয় না। এই নতুন রাজনৈতিক দলের যে ইকোনমিক পলিসিটা কি, এটা কি সমাজতন্ত্র হবে, ইসলামী অর্থনীতি হবে, সুদবিহীন ইসলামী অর্থনীতি হবে, নাকি কি বলে সোশ্যালাইজ মার্কেট ইকোনমি হবে, নাকি মার্কেট ইকোনমি হবে, এটা তাকে স্পষ্ট করে বলতে হবে। মোশাররফ ভাই, তারা একটা কথা বলেছে, ইমরান খান, এরদোয়ান এবং আসমানের কথা, আসমানের, আমি এইটা চাই, আমি এইটা চাই, আমি এইটা চাই। আমি তো ইংল্যান্ডের রাজ পরিবারের কন্যাও বিয়ে করতে চাই। তো এগুলো বাস্তব হইতে হবে। তো সোনার পাথর বাটি বলে কিছু হয় না, সোনার পাথর বাটির গল্প দিয়ে রাজনৈতিক দল দাঁড়ায় না। তো আমি আপনাকে বলছি যে আমি নতুন দলের ক্ষেত্রে বলবো যে বেয়াদবি ছেড়ে দিবেন, বেয়াদবি ছেড়ে দিবেন, তাইলে কিছুদিন অন্তত টিকে থাকবেন। জাসদের এবং কাজী জাফর যারা ওই সময় যারা স্বাধীনতোত্তরকালে যারা রাজনীতি করতেন এবং শেখ মুজিবের সাথে প্রচণ্ড তাদের যুদ্ধাংদেহী শত্রু ভাবানোর সম্পর্ক ছিল, এদের সাথেও রাশিদ খান মেননের গল্পটা শুনেছি যে তারা শেখ মুজিবের সাথে দেখা করেছেন এবং শেখ মুজিব ফোন নাম্বার দিয়েছেন যে যদি কখনো ধরা পড়িস রক্ষী বাহিনীর হাতে, তাহলে অন্তত ফোন দিতে বলিস এই নাম্বারে। তো এইটুকুন যে বিষয় যেটা রাজনীতিতে ছিল, দীর্ঘদিন ধরেই ছিল এবং এখনও যে নাই তা না। আমার এই ক্ষেত্রে বক্তব্যটা হচ্ছে যে রাজনৈতিক ক্ষেত্রে রাজনৈতিক দর্শনের জন্য, রাজনৈতিক দর্শনে বিশ্বাসী হওয়ার জন্য কোনো ব্যক্তি অপরাধী নন। শুধুমাত্র ক্রিমিনাল অফেন্ডার হিসাবে, মানে অপরাধী হিসাবে তার আওয়ামী লীগের যারা আছে এদের বিচার হবে, লুটপাটের জন্য বিচার হবে, খুনের জন্য, খুন খারাপির জন্য বিচার হবে, নির্যাতনের জন্য বিচার হবে। এই বিচারগুলির যে প্রেক্ষাপট আছে, অবস্থা আছে, এটাকে স্পষ্টায়ন করতে হবে দ্রুত এবং দেশ থেকে ভীতির পরিস্থিতি এটা দূর করে ফেলতে হবে। পুলিশের ক্ষেত্রে আজকে আপনি দেখুন অস্ত্র উদ্ধার হচ্ছে না, অস্ত্র উদ্ধারে কোনো অগ্রগতি নাই। 6 লক্ষ কত এইরকম 6 লক্ষের উপরে আমি দেখলাম কালকে 5,750 অস্ত্র লুট হয়েছে। এর মধ্যে SMG আছে, মানে সাব মেশিন গান আছে, এর মধ্যে LMG আছে, লাইট মেশিন গান আছে, 7.62 বোর্ডের রাইফেল আছে এবং 6,51,690 রাউন্ড গোলা বারুদ আছে। মোশাররফ ভাই, সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে। আমি আপনাকে বলি, এটা ওনারা বলুক না, জনগণ শুনছে কতটুকু উন্নতি হয়েছে প্রতিদিন। এখন আমি গত 20 বছরেও, 20 না আরও বেশি, 25 বছরে আমি কোনোদিন বলি নাই ড্রাইভারকে উঠেই গাড়িতে এই গাড়ির দরজা সব লক করো। এখন গাড়ির দরজা সব লক করতে বলি, কারণ গাড়ির দরজা টান দিয়ে ঠেকাইয়া মোবাইল টোবাইল নিয়ে যায়। তো এই জন্য আপনি দেখবেন অস্ত্র উদ্ধারে কোনো অগ্রগতি নাই, মানুষের খাদ্য দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণে কোনো অগ্রগতি নাই। তো নতুন নতুন যে বিষয় আছে যেগুলো অপ্রয়োজনীয় বিতর্ক তারা তৈরি করছেন। অপ্রয়োজনীয় বিতর্ক আমি তৈরি করার মধ্য দিয়ে একটি নতুন রাজনৈতিক দল তৈরি হচ্ছে। অরাজনৈতিক পরিবেশে রাজনীতি চর্চা খুব সফল হয় না। আমি মনে করি যে তারেক রহমান আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেটা সর্বশেষ বলেছেন, নির্বাচন যত দেরি হবে দেশের সমস্যা তত বাড়বে। ডক্টর ইউনূসকে এই জিনিসটা যদি ডক্টর ইউনূস খুব ভালোভাবে বুঝেন যে নির্বাচন দেরি হলে কেন সমস্যা বাড়বে, এটা যদি বুঝেন তাহলে উনার জন্য মঙ্গল, দেশের জন্য মঙ্গল। আমরা টিল দিস মোমেন্ট আমরা উনার সকল অতীতকে ভুলে গেছি। উনি 1/11-এর সময় 1/11 গভর্নমেন্টের যে সহযোগী ছিলেন আমরা ভুলে গেছি, তো ভুলে গেছে আমরা। এবং দেখেন আপনি যে ওনারা এই মঈনুদ্দিন ফখরুদ্দিনের সাথে বৈঠক করে যারা ক্ষমতায় আওয়ামী লীগকে আনছে
111 সরকারের মাধ্যমে, এর মধ্যে ডক্টর ইউনূস একজন অন্যতম একজন পক্ষ। কিন্তু 2011 সাল থেকে যখন শেখ হাসিনা ডক্টর ইউনূসকে অপমান অপদস্থ করা শুরু করেছে, বেগম খালেদা জিয়া পার্লামেন্টে পর্যন্ত বলেছেন যে ডক্টর ইউনূস আমাদের কৃতি সন্তান, আমাদের সূর্য সন্তান, তাকে অপদস্থ করা হচ্ছে। রাজনৈতিকবিদদের, আমি ভাই যেটা বললেন যে রাজনীতিবিদদের ধৈর্য সহ্য অনেক বেশি। বেগম খালেদা জিয়া মনে রাখেন নাই 111 কারা বিএনপিকে হারিয়ে 2/3 মেজরিটি দেওয়ার জন্য, আওয়ামী লীগকে 2/3 মেজরিটি দেওয়ার জন্য কারা কাজ করেছেন? বেগম জিয়া তা ভুলে গেছেন, বেগম খালেদা জিয়া তা ভুলে গেছেন, তারেক রহমান তা ভুলে গেছেন। তো এই জন্য আমি আপনাকে বলছি যে আমরা এই জায়গায় আমি বলবো যে যারা রাজনীতি করতে আসছেন চামড়াটা একটু মোটা করবেন, চামড়াটা একটু মোটা করবেন। বিএনপির অবস্থানটা কি, কথা তাদেরকে একটু কম স্বাগত বলবেন। জানাবে কিনা? আমি তো বলছি বিএনপির স্পষ্ট যে স্বাগত, কিন্তু সরকারি পৃষ্ঠপোষকতা থাকলে আমরা প্রতিরোধ করব। যদি সরকারি পৃষ্ঠপোষকতা থাকে তাহলে প্রতিরোধ করব, আর সরকারি পৃষ্ঠপোষকতা না থাকলে স্বাগত। মানে সরকারি পৃষ্ঠপোষকতা বলতে আরেকটু যদি স্পষ্টভাবে বলেন যে মানে কিভাবে হলে এটি আসলে সরকারি পৃষ্ঠপোষকতায় হবে? আপনি ডক্টর ইউনূস কয়েকদিন আগে বলছেন যে রক্ত দিয়ে ছাত্ররা যে অর্জন করেছে 5ই আগস্ট, এই অর্জনকে ছাত্রদের তাদেরকেই ধরে রাখতে হবে, আর পুরানুরা আসলে আবার পুরানুদের ব্যবস্থায় সবকিছু চলে যাবে, সবকিছু চলতে শুরু করবে। তো উনি যদি এইটা বলেন, তো আমি তো বলবো যে ডক্টর ইউনূস আপনি তো তরুণ না, কোনোভাবেই তরুণ না। আপনি, আপনার বয়স 85, বাপ মা যদি লুকায় থাকে 1 বছর তাহলে 86। পৃথিবীতে রবার্ট মুগাবের পরে আপনি দ্বিতীয় রাষ্ট্রনায়ক, ইয়ে হয়েছিল কি নাম, মালয়েশিয়ার মাহাথির মোহাম্মদ 92 হয়েছিলেন। আপনি তৃতীয় রাষ্ট্রনায়ক, যে আপনি 86 বছর বয়সে রাষ্ট্রনায়ক। এই জন্য আপনি আগে যা বলতেন এটা আমরা মনে করতাম নন সিরিয়াস কথাবার্তা, এটা ফিফার মতো, অলিম্পিকের মতো, আচ্ছা ঠিক আছে আমরা খেলার মতো, খেলার ছেলে ধরে নিলাম। বাট এখন কিন্তু কোন কথা খেলার ছেলে ধরে নেওয়া হবে না। তাই জন্য মুখ সামলে সবকিছু বুঝে শুনে বলবেন। আপনি রাষ্ট্রের যে প্রধান নির্বাহী, আপনি ডিফ্যাক্টো প্রাইম মিনিস্টার, তো আপনি সবকিছু চালান। আপনি এই জন্য সমঝে কথা বলবেন, বুঝে শুনে কথা বলবেন। ধন্যবাদ কামাল ভাই। এই যে ছাত্রদের নতুন রাজনৈতিক দল নিয়ে একদিকে যেমন আপনি যেমন বলছেন যে আশাবাদী একটা ব্যাপার রয়েছে, আবার একটা সমালোচনাও রয়েছে। অনেকে এরকম বলছেন, যেমন মোশাররফ ভাই যেটি বলছিলেন যে সরকারি পৃষ্ঠপোষকতায় যেন না হয় বা এরকমটা আশঙ্কা করছেন অনেকে, কেউ কেউ কিংস পার্টি বলেও আখ্যায়িত করছেন। আপনার কাছে একটু এই বিশ্লেষণটা জানতে চাই, আপনি এই জায়গাটা কিভাবে দেখেন? জি, দুদিকে যুক্তি আছে, কিন্তু গোলমাল বাজছে ভিন্ন জায়গায়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব অথবা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তারা তাদের একটু ক্ষোভের কথা কিন্তু বলছেন নতুন সংগঠনের বিষয়ে, কিন্তু সেটা অত্যন্ত শালীন, অত্যন্ত স্নেহাস্পদ হয়ে, অনেকটা পিঠ বলিয়ে যেটা বা বুঝিয়ে শুনিয়ে যেটা। বিএনপি মহাসচিব ছাত্রদেরকে যে পরামর্শটা দিয়েছেন সেটা কিন্তু অভিভাবকের মতোই পরামর্শ দিয়েছেন যে কিংস পার্টির বদনাম যেন তাদের ঘাড়ে না চাপে, তারা যেন সরকার থেকে পদত্যাগ করে, অর্থাৎ তাদের 3 জন প্রতিনিধি আছেন উপদেষ্টা পরিষদে, তারা যেন পদত্যাগ করে নেন। তো এটা যত না সমালোচনা তার চেয়ে বেশি কিন্তু স্নেহ। কিন্তু গোলমাল বাজছে বিএনপির মধ্যম পর্যায়ের নেতা যারা আছেন বা এরপরে যারা আছেন, তাদের সম্বোধন অথবা ভাষা ওই মাত্রায় নয়, অর্থাৎ ছাত্রদের প্রতি তাদের ওই স্নেহটা নেই। তো এই ছাত্রদেরকে কিন্তু এইভাবে গালমন্দ করত আওয়ামী লীগ সরকার, নিম্ন ভাষায়, জঘন্য ভাষায়। তো বিএনপি সেটা না করলেও পারে, কারণ চেতনাগতভাবে কিছু মিলও আছে। ছাত্ররা এরই মধ্যে তাদের প্রতিনিধিরা বলেছেন, বিএনপিকে যেটা উদ্দেশ্য করে বলেছেন এবং সমবেথী হয়ে বলেছেন যে বেগম খালেদা জিয়াকে মুক্ত করার বিষয়ে তাদের অবদান আছে, তারা অবদান রেখেছে। এটা কিন্তু তথ্য এবং সত্য কথা। কিন্তু বাড়তি কথা হচ্ছে এই যে আপনারা পারেননি, আমরা পেরেছি। তাহলে পেরেছি অর্থ আমরা কারা? ছাত্ররা। ছাত্ররা তখন পর্যন্ত কারা? বিএনপিরে অত্যন্ত হিতাকাঙ্ক্ষী কেউ। এখন যখন তারা নতুন দল করতে চাচ্ছেন, স্বাভাবিকভাবেই আমরা যদি এখন বলি যে 71-এ তো নতুন দল হয়নি, 71-এ তো ছাত্রলীগ ছিলই, 90-তে নতুন দল হয়নি, ছাত্ররা করেনি। তো ছাত্ররা তখন ছাত্রলীগের ছিল, কিছু ছাত্র দলের ছিল, জাসদ ছাত্রলীগের ছিল, বিভিন্ন সংগঠনের ছিল, নতুন দল করতে হয়নি।
আবার অভিজ্ঞতাও তিক্ত হয়েছে। এবার যেহেতু ছাত্ররা এরই মধ্যে অ্যাড্রেস করেছে যে বারবার পরিবর্তন হয় একটা আকাঙ্ক্ষা নিয়ে, কিন্তু পরিবর্তনের ওই চেতনাটা পরবর্তীতে আর কিন্তু বাস্তবায়ন কামাল ভাই, হয় না। দুপাশ থেকেই এই যে তিক্ততার জায়গাটা কেন তৈরি হলো? মানে আপনি বলছেন সম্বোধনের কথা, আবার মোশাররফ ভাই যেটি বললেন যে অশোভন যে কিছু ব্যাপারগুলো, জি। এই জায়গাটা আসলে কেন তৈরি হলো? এবং শুরুতেই যদি এইরকম একটা পরিস্থিতি তৈরি হয়, ভবিষ্যতে তাদের জন্যই মানে সামনে এগোনোর যে ব্যাপারটা, সেটি আসলে কতটা চ্যালেঞ্জিং হবে? অবশ্যই চ্যালেঞ্জিং এবং কঠিন হবে, তারা হয়তো বিপদেও পড়বে, সেটা ইতিহাসে আছে। আমি আরেকদিনও বোধহয় বলেছি আপনার অনুষ্ঠানে যে তিউনিসিয়ায় কিন্তু এই পরিস্থিতি হয়েছিল। ছাত্ররা যেই জেসমিন বিপ্লব বলে ওটাকে, তো ওই বিপ্লবে যে ছাত্ররা ছিল তাদের পরিণতি কিন্তু ভালো হয়নি। এই পর্যন্ত নির্বাচন হয়েছে ওখানে সম্ভবত 4 বার, কিন্তু পরিস্থিতি আজ পর্যন্ত ঠান্ডা হয়নি। ওই ছাত্রদের যারা জেসমিন বিপ্লবের পূর্বভাগে ছিল ছাত্ররা, তো তাদের কারো কারো ঠিকানা হয়েছে পরলোকে, মরে গেছে বা মেরে ফেলা হয়েছে। কারো কারো ঠিকানা এখনো কারাগারে, আর বিরাট একটা অংশ দেশান্তরী হয়ে গেছে। তো আমরা ওই রকমটা কামনা করব না, কিন্তু মনে রাখতে হচ্ছে যে ওইটা ঘটনা। আবার এটার বিপরীত ঘটনা দেখেন শ্রীলঙ্কায়, ছাত্ররা ফ্রন্টলাইনে ছিল যখন শ্রীলঙ্কায় বিপ্লব হয়, ছাত্ররা দ্রুত ক্লাসে ফেরত গেছে, বই হাতে তুলে নিয়েছে। আমাদের এখানে এটার কিন্তু একটা ভালো ব্যতিক্রম, ছাত্ররা এখনো ক্লাসে ফেরেনি, লেখাপড়ায় মনোযোগ দেয়নি, বরং তারা নিজেদের মধ্যে 3-4টা ভাগ হয়ে গেছে। এগুলো তথ্য, এগুলো কিন্তু কোনো বদনাম না, অভিযোগও না। তাদের যেখানে পার্টি অফিস অর্থাৎ বাংলা মোটর রূপায়ণ টাওয়ারে, ওখানে তারা 2-3 ভাগ। আচ্ছা, এই জায়গাটা নিয়ে কামাল ভাই, এগুলো তাদের জন্য এই- অবশ্যই এই যে অ্যালার্মিং। আপনি একটা সংবাদ মাধ্যমের দায়িত্বে আছেন, আপনি তো বিভিন্ন ধরনের প্রেক্ষাপট দেখেন। এই যে বিভাজনের যে জায়গাটা, এটি কি আসলে সাম্প্রতিক সময়ে আপনার কাছে কি মনে হয়, এই বিভাজনটা কি একটু বেশি দেখা যাচ্ছে কি, বা জি, তুলনামূলক বেশি দেখা যাচ্ছে, এবং এটা তাদের জন্য ভয়ানকও হতে পারে। এই বিভাজনটা কেন, এই দ্বন্দ্বের জায়গাটা কেন তৈরি হচ্ছে নিজেদের মাঝেই, এই দ্বন্দ্বের জায়গাটা যখন কেন তৈরি হচ্ছে? রাজনৈতিক দলগুলো কোনো কর্মসূচি নিয়ে সামনে নামে, কারণ এখানে মনে রাখতেই হবে রাজনৈতিক দলগুলো কিন্তু আঞ্জুমানে মফিদুল ইসলাম না, ভলান্টারি সার্ভিসও করে না, মুখে মুখে সব জীবনটা দিয়ে ফেলে, সেটা রাজনৈতিক একটা কৌশল। তাদেরও এজেন্ডা থাকে। তো অন্যতম এজেন্ডা হচ্ছে নির্বাচন, আর নির্বাচনের আরেক অর্থ হচ্ছে ক্ষমতায় যাওয়ার পথ। তো ওই পথে যখন কেউ পা দেয়, স্বাভাবিকভাবেই তখন এক পক্ষ আরেক পক্ষকে বিষোদ্গার করে। না, কেউ কি, আপনার কি মনে হয় যে এই বিভাজনটা তৈরির পেছনেও কোনো ষড়যন্ত্র থাকতে থাকতে কি? পারে, অবশ্যই থাকতে পারে, কারণ এই বিভাজনে কেউ না কেউ তো উপকৃত হচ্ছে, আমরা তো ওই নমুনা দেখছি। তো এতে করে তারা নিজেরাও মাঝে মধ্যে উচ্চারণ করছে, বিএনপি থেকেও বলা হচ্ছে, ছাত্রদের থেকেও বলা হচ্ছে যে বিভাজন ক্ষতি করবে। প্রধান উপদেষ্টা নিজেও বলছেন যে ঐক্যের মধ্যে যদি চির ধরে, ঐক্যটা কিন্তু সামগ্রিক, নির্বাচনের ঐক্য না। 5 আগস্টে যে ঐক্য হয়েছে তিনি ওই ঐক্য মিন করেছেন। ওই ঐক্যের জন্য কিন্তু কোনো আজান দিতে হয়নি, কোনো গান গাইতে হয়নি, দাওয়াত দিতে হয়নি। নিজস্ব যার যার অবস্থান থেকে প্রয়োজনে প্রত্যেকেই কিন্তু ঐক্যবদ্ধ হয়ে গেছেন। জাতীয় ঐক্য বলতে যেটা বোঝায় সেটা কিন্তু 5 আগস্ট। ওই ঐক্যের কিন্তু কোনো একক ঘোষক ছিল না, ফ্রন্টলাইনে ছাত্ররা ছিল। শুধু প্রতিপক্ষকে উৎখাত করতে হবে, শেষ পরিণতি কিন্তু ওই জায়গায় এসেছিল। তারা এটার মধ্যে ছিল না, ছিল একটা কোটা সংস্কার আন্দোলনে। কিন্তু যারা ক্ষমতায় ছিল তাদের অবিরাম নির্যাতনে, নিপীড়নে, এমনকি ক্ষেত্রবিশেষে তামাশায়, মস্করায়, ছাত্রদেরকে নিয়ে হেন মস্করা নাই যেটা না করেছে। বাঙ্গালকে হাইকোর্ট দেখানোর মতো তাদেরকে কখনো আদালতে নিয়ে যাওয়া হয়েছে, কখনো রিমান্ডে নিয়ে যাওয়া হয়েছে, কখনো ভাত খাওয়াতে হারুনের হোটেলে নিয়ে যাওয়া হয়েছে, এমনকি আয়নাঘরেও নিয়ে যাওয়া হয়েছে। তো ওই ছাত্ররা যে নির্যাতনটা সয়েছে, যদি 5 আগস্ট সফল না হতো, ওই ছাত্রদের অনেকেরই এতদিনের মৃত্যু হতো, নির্ঘাত। আবার বিএনপি কি খুব ভালো অবস্থায় যেতে পারতো, বিএনপিরও পরিণতি কিন্তু খুবই খারাপ হতো। তো মাত্র 6 মাস আগের ওই বেদনা যদি উভয় পক্ষ মনে রাখে, জি, মনে রাখলে তারা পরস্পরের বিরুদ্ধে ধন্যবাদ কামাল ভাই। এই আক্রমণাত্মক ভূমিকায় যাবে না। আসবো আবার আপনার কাছে। মোশাররফ ভাই, এই যে বিভাজন নিয়ে কথা হচ্ছে, একটা বিষয় হলো যে বিভিন্ন সংগঠনের মধ্যে অভ্যন্তরীণ যে বিভাজন, একই সাথে এই যে ক্ষুদ্র ক্ষুদ্র একজনের সাথে আরেকজনের, এক দলের সাথে আরেক দলের, এক সংগঠনের সাথে আরেক সংগঠনের যে বিভাজন, এর মানে ফলাফলটা কি হতে পারে সামনের দিকে, আপনার কাছে কি মনে হয়? সায়েন্সে একটা শব্দের নাম আছে গামিং এজেন্ট। মানে একটা ট্যাবলেট যে দেখেন, এতে স্টার্চ থাকে আর ইনগ্রেডিয়েন্টস থাকে, মেডিকেল ইনগ্রেডিয়েন্টস, আর বাকিটা এইটাকে জোড়া দিয়ে রাখার জন্য একটা গামিং এজেন্ট লাগে। তো একটা পলিটিক্যাল পার্টির গামিং এজেন্ট হচ্ছে নেতৃত্ব এবং আদর্শ। কথা বুঝছেন? তো এইখানে স্বাভাবিক হচ্ছে যে আপনি টাকা কামাই করবেন আর বিবাহ করিবেন,
আপনার বাবা বলিবেন আমার এই সব এলাকায় যে মসজিদে কোটি কোটি টাকা দিয়ে গেল, এটা আমার ছেলে দিয়েছে, আমার ছেলে ভবিষ্যতে নির্বাচন করিবে, আপনারা দোয়া করিবেন। তো যখন অন্যরা দেখে আমি তো কিছুই পাইলাম না, তখন এখানে তো বিভাজন হবে। এখানে কোনো ষড়যন্ত্র তত্ত্ব কাজ করছে না। কেউ মৌজ মাস্তি করবেন আর কেউ বঞ্চিত থাকবে, কেউ খাবে তো কেউ খাবে না, তা হবে না, তা হবে না, এটা তো হবে না রে ভাই। রাজনীতির চরিত্র এত সহজ না, তো এত সহজ না রাজনীতি। কিন্তু বিভাজন হলে অন্য পক্ষ সুযোগ নেবে কিনা আবার এর মাঝখান থেকে? আমি আপনাকে বলি, আমি আওয়ামী লীগকে ভয় পাচ্ছি না। অন্যান্যরা এই ঝুজুর বই দেখে লাভ নাই। আওয়ামী লীগ আগামী 10 বছরে 10 ইয়ার্সে 10 বছরে দাঁড়াইয়া ভোট চাই আওয়ামী লীগের জন্য, নৌকা মার খাই, পরিস্থিতিটা থাকবে না তো। এই পরিস্থিতিটা নাই দেশে, আমি আপনাকে বলছি। তো এখন এই ঝুজুর ভয় না দেখিয়ে বাস্তবসম্মত যে কাজগুলি আছে, এই কাজগুলি করে ফেলেন ডক্টর ইউনূস। যেমন উনি গতকালকে একটি ভালো কথা বলেছেন, সেইটা হলো এই 6 মাসের মধ্যে প্রথম একটি ভালো কথা বলছেন, সেটার নাম হলো পাসপোর্টে আর পুলিশ ভেরিফিকেশন লাগবে না। ওকে, পাসপোর্টে পুলিশ ভেরিফিকেশন লাগবে না, ফাইন। কেউ মত করছে? এটি একটি সংস্কার, অগ্রগতি। অস্ত্র উদ্ধারের প্রথম সপ্তাহে যদি বলতেন আসুন আমরা সবাই বসি, এখনো বিষয়টা টাটকা আছে, স্মৃতিশক্তি টাটকা আছে, কারা কারা অস্ত্র লুট করলো, এরা অস্ত্র না দিলে আগামী 7 দিনের মধ্যে 15 দিনের মাথা থেকে কম্বিং অপারেশন। অস্ত্র উদ্ধার কেন করা যাচ্ছে না? সরকার সদিচ্ছা নাই, সদিচ্ছা নাই। আমি তো সরকার চালাই না, আমি কি বলবো? না মানে সদিচ্ছা থাকবে না কেন? আপনার কাছে কি মনে হয় এই সদিচ্ছা না থাকার সরকার কারণ কি? সদিচ্ছা, সকালবেলা কামাল ভাই কি টুথপেস্ট দিয়ে দাঁত ব্রাশ করছে, এটা আমাকে জিজ্ঞেস করতে হবে না, সরকার লোকজনকে ডেকে জিজ্ঞেস করবে। আপনার কাছে কি মনে হয় যে আপনার বিশ্লেষণ কি বলে যে সদিচ্ছা না থাকার কারণ? আমি বলবো সদিচ্ছা নাই, এই জন্য সরকার উদ্ধার করতে পারে না। আমারে বসান কালকে হোম মিনিস্টারে, আমি 15 দিনে অস্ত্র উদ্ধার করে দেবো। আমি আপনাকে বলি 64টা জেলা আছে, 64টা জেলা আছে, 64টা জেলা 64টা পুলিশ লাইন আছে। কোথাও স্বরাষ্ট্রমন্ত্রী যাইতে শুনছেন গিয়া বলছেন যে ভাইরা বাবারা তোমরা যারা খুন খারাপি করছো এই কয়েকজনকে তোমরা চিহ্নিত করে ফেলো, আর বাকিরা সবাই নির্ভয়ে কাজ করো। অনেকে এমনটি বলেন যে পুলিশের এখনো মনোবল আসলে ফিরে আসেনি, সেজন্য মনোবল পুনরুদ্ধারের জন্য কোনো উদ্যোগ আছে এই সরকারের? নাই প্রধান উপদেষ্টার, নাই স্বরাষ্ট্র উপদেষ্টার। অন্যান্য ক্ষেত্রে এইরকম অস্বাভাবিক সরকারে সবচেয়ে ইম্পর্টেন্ট মিনিস্ট্রির নাম হচ্ছে ল মিনিস্ট্রি, আর সেকেন্ড ইম্পর্টেন্ট মিনিস্ট্রির নাম হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী। এদেরকে কোথাও মুভ করতে দেখেন? স্বরাষ্ট্র উপদেষ্টার কথা বলেছেন, আপনি নিশ্চয় শুনেছেন যে তিনি বলেছেন যে দুর্নীতি যদি কমে আসে তাহলে সব সমস্যার সমাধান হয়ে যাবে, তিনি এমনটি মনে করেন। আরে অস্ত্র উদ্ধারের সাথে দুর্নীতির সম্পর্ক কি? তিনি বলছেন দুর্নীতি কমে গেলে সব সমস্যার সমাধান। আরে আপনার দুর্নীতি কমানোর জন্য অন্য মন্ত্রীরা আছে, আপনি অস্ত্র উদ্ধার করেন। আপনি যেতে চান কি স্থানীয় সরকার? আমরা 100-150 লোক মারা গেছে স্থানীয় সরকারে আওয়ামী লীগের সময়, চিল্লাফাল্লা করছে না যে এখন তো একটা এসএমজি টান দিলে 1 মিনিটে 150 মারা যাবে, 1 মিনিটে 150 মারা যাবে এসএমজি বা এলএমজি টান দিলে। তো এই জন্য আমি আপনাকে বলছি যে এই যে অস্ত্র উদ্ধার, এটা তো একটা ভালো উদ্যোগ না? কেউ নিষেধ করতো? কেউ নিষেধ করতো? এখনো কেউ নিষেধ করবে? অস্ত্র উদ্ধারের প্রশ্নে কেউ নিষেধ করবে না। আসুন, চাঁদাবাজি বন্ধে একটা সামাজিক আমরা আসলে আমি করতে চাই সামাজিক, আমরা একটা বিরতি নিয়ে ফিরছি, মানে এই পরিস্থিতিতে আসলে চাঁদাবাজি বন্ধে সামাজিক ঐক্য, জি একটা সামাজিক, আপনি একটা নাগরিক কমিটি করতে দিলেন, ফালতু ভাই আপনার কাছে আসবো, দুঃখিত একটা বিরতি নিয়ে ফিরছি, একটা বিরতি করতেন জি সমস্ত দল মত মিলিয়ে, শুধু স্বৈরাচার বাদ দিয়ে কেউ মত করতো চাঁদাবাজি বন্ধ। ভাই এই জায়গাটাতে আসবো যে এই পরিস্থিতিতে আসলে সামনে আসলে নির্বাচন মানে দেওয়ার যে চ্যালেঞ্জটা সেটা আসলে কতটুকু, আমরা ফিরে এসে আপনার সাথে আবার কথা বলবো। প্রিয় দর্শক, একটা বিরতির সময় হলো, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত। বাংলা টকে আজকে আলোচনার বিষয় হলো নির্বাচন এবং বর্তমান বাস্তবতা। মোশাররফ ভাই, আপনি যে বর্তমান প্রেক্ষাপট নিয়ে বেশ কিছু চ্যালেঞ্জের কথা বলছিলেন, অস্ত্র উদ্ধার হয়নি এখনো, আইন শৃঙ্খলা পরিস্থিতির আরও বিভিন্ন চ্যালেঞ্জের কথা বলছিলেন, এই প্রেক্ষাপটে আসলে নির্বাচন কবে নাগাদ দেয়া যেতে পারে বলে আপনি মনে করেন? এবং আরেকটা বিতর্ক যেটা হচ্ছে যে জাতীয় নির্বাচনের আগে কেউ কেউ বলছেন স্থানীয় সরকার নির্বাচন দেয়া যেতে পারে, এই বিষয়টা আপনি কিভাবে দেখেন? আপনাকে বলি যে এরা নতুন নতুন অজুহাত আনে, প্রথম সংস্কার আনছে। আসলে এই সরকার কোনো সংস্কার চায় না, শুধু সময় চায়, সময় চায়। সমন্বয়করা সময় চায়, সংস্কার নয়। কথাটা বাংলা। আপনাকে আমি একবার চোখের মধ্যে সংস্কার দেখাই কতগুলি। আমার ইউনিয়ন পরিষদ গভর্নমেন্ট করতে পারি,
উপজেলা সরকার করতে পারি, জেলা গভর্নমেন্ট করতে পারি, স্থানীয় সরকার। আপনি রাজনীতিকে অলাভজনক পেশায় পরিণত করব, এটা যদি ডক্টর ইউনূস বলতেন যে প্রথম 30 দিনের মধ্যে রাজনীতিকে একটা অলাভজনক পেশায় পরিণত করতে হবে, এমপি মন্ত্রী হওয়াটা একটি অলাভজনক পেশা হবে, এটার জন্য কি কি বুদ্ধি আছে, পদ্ধতি আছে বলেন বলেন। যারা যেসব রাজনৈতিক নেতারা চাঁদাবাজির সাথেও যুক্ত, এরাও তো মুখ রক্ষার জন্য বলতেন এই বুদ্ধি আছে ভাই আমার কাছে, আমার ঘটে এই বুদ্ধি আছে, আসুন একসাথে করি, জাতীয় ঐক্যমত হয়ে যেত। আপনি আসলেন কে কি করছে না করছে এটা নিয়ে। আমার ভাই ইলিয়াস আলী গুম হয়েছে, ইলিয়াস আলী ফেরত আসছে, চৌধুরী আলম গুম হয়েছে, সাজিদুল আলম সুমন লোক গুম হয়েছে, 1000-এর বেশি লোক গুম হয়েছে। আপনার হাজার হাজার বিচার বহির্ভূত হত্যা হচ্ছে। আপনি ভোলার থেকে একেবারে মুন্সিগঞ্জ পর্যন্ত যে ছাত্রদলের প্রেসিডেন্ট খুন করে নাই, একবারে ডাইরেক্ট গুলি করে। তো আপনি আসলেন কে বেশি, কে আপনার নিয়োগকর্তা, আপনি বলে দিলেন উমুকরা আমরা নিয়োগকর্তা। গুম সংক্রান্ত একটা কমিশন করা হয়েছে, তারা তো কাজ করছে। ও ইয়েস, ভালো কথা মনে করছেন। এই যে গুম এবং গণহত্যা সংক্রান্ত একটা কমিশন, যে জাতিসংঘের যে ইনভেস্টিগেটিং কমিটি, তদন্ত কমিটি আসলো, এই তদন্ত কমিটির কাছে গত পরশুদিন আপনি দেখছেন সারাদিনই বিভিন্ন পত্রপত্রিকা সামাজিক মাধ্যমে আসছে যে ইভেন জাতীয় পার্টি, আওয়ামী লীগের গৃহপালিত জাতীয় পার্টি পর্যন্ত এই যে গুম কমিশন এর কাছে সাক্ষ্য দিছে, বিএনপি তো দিছেই, কিন্তু জামাত সাক্ষ্য দেয় নাই, জামাত তথ্য দেয় নাই, ইনফরমেশন দেয় নাই। তাহলে কেন দেয় নাই? সে কি নিজেকে রক্ষা করতে চায় না আওয়ামী লীগকে রক্ষা করতে চায়? এই মুনাফিকিটা করলেন কেন? জিনের বাদশাহ হইয়া এইরকম মুনাফিকিটা করলেন কেন? যে আওয়ামী লীগের যে গণহত্যা করছে, এই গণহত্যার যে সম্পর্কিত যে কমিশন, জাতিসংঘের যে ইনভেস্টিগেটিং কমিটি, এদের কাছে সাক্ষ্য দিলেন না কেন? জামাতের কোনো উত্তর নাই। কিন্তু জামাত এই ক্ষেত্রে মুনাফিকির আশ্রয় নিয়েছে। একবার সুজা জামাত এখানে মুনাফিকি করছে। কিন্তু জামাত আর আওয়ামী লীগের তো একটা অনেক বিরোধিতা ছিল। আরেকটা খবর শুনেন যে বাংলাদেশের সংবিধানে একটি অনুচ্ছেদ যুক্ত করতে চায়, নতুন অনুচ্ছেদ, যে গণহত্যার প্রেক্ষিতে কি বিচার হবে, গণহত্যার কোন বিষয়টাকে গণহত্যা বলা হবে, এইটাতে জামাত রাজি না, আওয়ামী লীগ রাজি না। আওয়ামী লীগ তো নাই, মাটিই নাই, রাজি হওয়া না হওয়া দিয়ে কিছু আসে না। জামাত এটাতে দেয় না, মত দেয় না যে গণহত্যাজনিত একটি গণহত্যা সম্পর্কিত একটি আর্টিকেল বা অনুচ্ছেদ সংবিধানে যুক্ত করতে হবে। জামাত এটা করতে রাজি না, আনুন কেউকে। তো এই জন্য আমি আপনাকে বলছি যে এই সরকার যেগুলি প্রয়োজনীয় বিষয় আছে, যেমন এই স্টুডিওটা বিদ্যমান স্টুডিও, আমি এটা চালু রেখে তো আরেকটা স্টুডিও স্বপ্ন দেখতেই পারি, বাট এইটা বন্ধ হয়ে যাচ্ছে, এইটাকে আমি কোনো কাজ করতে ওয়ার্কেবল লাগবো না রেখে আরেকটা স্টুডিও স্বপ্ন দেখবো, এটা বাস্তবসম্মত না। আপনি জেলা পরিষদ দেখেন, চেয়ারম্যান আছে, তার সদস্যরা আছে, অথচ ওইদিকে ডিসি, 1 মিনিট শেষ করছে, ওইদিকে ডিসি একটা লাট বহন নিয়ে বসে আছে। আপনি এটাকে একটা জেলা সরকারে পরিণত করেন না, ডিস্ট্রিক্ট গভর্নমেন্ট, জেলা সরকার, একজন নির্বাচিত ব্যক্তি থাকবেন, একটা পরিষদ থাকবে, এবং এর মধ্যে ডিসি অ্যান্ড আদার্স বা জয়েন্ট সেক্রেটারি হতে পারেন, ডেপুটি সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি, এরকম একটা ওয়ার্কেবল একটা সচিবালয় থাকবে, তারা কাজ করবেন। হতে পারে না। আনছে কি নতুন 4টা প্রদেশ বানাইতে হবে বাংলাদেশকে। এটা কেউ প্রয়োজন আছে? 4টা প্রদেশ, একটা খুলনা ক্যালকাটার সাথে চলে যাক, আর ওইদিকে মেঘালয়ের সাথে চলে যাক, ওইদিকে সিলেট আসাম টান দিয়ে নিয়ে যাক। তো ওইটাকে বাংলাদেশকে আপনি যা খুশি তাই করতে চান? বাংলাদেশ স্বাধীনতা আপনি বিপন্ন করতে চান? জামাত ইস্যু নিয়ে যেটি বলছিলেন, রাজনৈতিকভাবে গত 15 বছর জামাত এবং বিএনপি অনেক চাপে ছিল আওয়ামী লীগের দ্বারা, এবং জামাতের নেতাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, বিএনপির একজন নেতাকেও ফাঁসি দেওয়া হয়েছে। এই অবস্থায় আসলে আপনার কাছে কেন মনে হচ্ছে, মানে জামাত আসলে আওয়ামী লীগের, আপনি বলছেন যে তারা আসলে এক প্রকার আপনার কথা যেটি বোঝা যাচ্ছে, এক প্রকার আওয়ামী লীগের প্রতি এক ধরনের সমর্থন দেখা যাচ্ছে তাদের, আপনার কথা যেটি বোঝা যাচ্ছে, এটি আসলে কেন তাদের আসলে এখানে লাভ? আমি আপনাকে বলি, জামাত এই পর্যন্ত আওয়ামী লীগের সাথে যে কয়টা সুযোগ পাইছে, 3টা সুযোগ পাইছে। একটা 86 সালে আওয়ামী লীগের সাথে সমঝোতা করার, নির্বাচনে চলে গেছে,
বিএনপিকে রেখে। 96 সালে বিএনপিকে উৎখাত করার জন্য আওয়ামী লীগের সাথে আন্দোলন করছে, এবং 2008-এ আপনি খবর নিয়ে দেখেন কামারুজ্জামানের লেখায় আছে, কামারুজ্জামান যিনি লিখেছেন ফাঁসির মঞ্চ থেকে দেখা বাংলাদেশ, সেই কামারুজ্জামান বলেছেন যে বেগম খালেদা জিয়াকে সেই দিন সঠিক নিউজটা দেওয়া হয় নাই জামাতের স্ট্যান্ড কি। আর একটা খবর শুনেন যে একজন জামাতের একজন বড় নেতা তিনি ম্যাডামের সাথে বেরিয়ে এসে ম্যাডাম যখন বলছেন যে এটা আলোচনা করে নিজেরা চিন্তা করে দেখা দরকার, এই নির্বাচন 8-এর যে নির্বাচন, ডিসেম্বরের নির্বাচন, এটাতে যাওয়া উচিত কিনা। উনি বলছেন নিচে এসা যে আপনাদের ম্যাডাম এক লাইন বেশি বুঝে, মানে তারা নির্বাচনে যাবেনি, এবং 8-এর নির্বাচনে গিয়া ইয়াতে জুডিশিয়াল কিলিং। দুঃখিত, আমাদেরকে একটু কামাল ভাইকে শুনতে হবে। কামাল ভাই, এই যে বিএনপির পক্ষ থেকে জামাতকে মুনাফিকি দল বলা হচ্ছে, এবং আরেকটি বিষয় যেটি স্পষ্টতই জামাত এবং আওয়ামী লীগের যে বিরোধ সেটি আসলে সবাই জানে, এমন পরিস্থিতিতে মোশাররফ ভাই মনে করছেন আসলে আওয়ামী লীগকে এক প্রকার সমর্থনই দিচ্ছে কোনো না কোনো কারণে জামাত। আপনি কিভাবে দেখেন এই জায়গাটা? মোশাররফ ভাইয়ের মনে করার নিশ্চয়ই কারণ আছে, আর ওই স্বাধীনতা তো আছেই মনে করার, কিন্তু বাস্তবতাটা বড় নিষ্ঠুর। মাত্র 6 মাস আগে যারা একসাথে ছিলেন, একসাথে সরকারও চালিয়েছেন এক সময়, তারা এখন হয়ে গেলেন মুনাফেক। যাদের আন্দোলনের অর্থাৎ ফ্রন্ট লাইনার যারা ছাত্ররা, যারা এই বিপ্লবটা ঘটালো, তারা হয়ে গেল বেয়াদব। আবার তাদের আন্দোলনের মধ্য দিয়ে যারা সরকারে আছে তারা হয়ে গেল অযোগ্য, অথবা তারা কাজ বোঝে না, কাজ পারে না। এর মধ্য দিয়ে কিন্তু কিছু কথা তো যোগ হয়ে যাচ্ছে। যোগ হয়ে যাচ্ছে এই যে আসলে গণহত্যা অথবা আয়নাগর এগুলো নাটক, কারণ এই সুযোগটা কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। কারণ আপনারা যখন এক পক্ষ আরেক পক্ষকে নিম্নমানের ভাষায় সম্বোধন করবেন, যারা বিতাড়িত, যারা পতিত, তারা ওই সুযোগটা নেবে, সেটা কিন্তু রাজনীতির অংশ, এবং এই সুযোগটা তারা নিচ্ছে। এর মধ্যে তারা তথ্য যোগান দিচ্ছে বাজারে যে এই ধরনের কিছু ঘটেনি। এমনকি আপনি বোধহয় খেয়াল করেছেন যে আয়নাগরে একটা চেয়ার দেখানো হয়েছিল, এর মধ্যে তারা তথ্য সাবুত দিয়ে বাজারে ছেড়েছে যে ওই চেয়ারটা ধোড়াইখাল থেকে আনা হয়েছিল। তো এভাবে চলতে থাকলে একসময় হয়তো শেখ হাসিনাও বলবেন তিনি পালাননি, তিনি আসলে একটু সফরে গিয়েছিলেন, অথবা ধর্মীয় ভাবাবেগ তৈরি করার জন্য বলতেও পারেন যে একটু হিজরতে গিয়েছিলাম। হিজরত ধর্ম খুব অনুমোদন করে। অর্থাৎ আমরা কিন্তু নমুনাটা খারাপ দেখছি, নমুনাটা মোটেই কারোর জন্য ভালো নয়। কারণ আবারও আমার বলতেই হচ্ছে, অর্জন ধরে রাখা কিন্তু বড় কঠিন, বড় কঠিন। কোন প্রেক্ষাপট থেকে আমরা এখানে এসেছি, 15 বছর 7 মাস কি নির্যাতন সহ্য করেছেন বিএনপি, জামাতের নেতাদের ধরে ধরে ফাঁসি দেয়া হয়েছে। তারা সেটাকে ফাঁসি বলে না, তারা বলে হত্যাকাণ্ড। তাদের জায়গা থেকে এটাই তাদের মতো। বিএনপির নেতারা কিন্তু ঘরেও থাকতে পারেননি, শ্বশুরবাড়িতেও জায়গা পাননি, আত্মীয় স্বজনরাও জায়গা দিতেন না, যেটা ঝামেলা। কিন্তু বিএনপি নেতাদের ওই জায়গা থেকে যে এই উত্তরণটা ঘটলো যাদের মাধ্যমে, তাদের সাথে অল্প সময়ের যে ব্যবধানে, মাত্র 6 মাস, 15 বছর 7 মাসের তুলনায় আপনি দেখেন 6 মাস কিন্তু কোনো সময় না। এই সময়ের মধ্যে যে বাদানুবাদ, যেই মাত্রায় সম্বোধন এবং ত্রুটি খোঁজা, অভিযুক্ত করা, তাহলে থাকলোটা কি? এই ক্ষেত্রে অবশ্যই ফয়সালা, রাজনৈতিক ফয়সালাই লাগবে, যেটা মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন যে আসলে কার্যকর সংস্কার করবেন রাজনৈতিক দলের নেতারা। কিন্তু বলার তো বাকি রাখেননি তিনি। আপনি রাজনৈতিক ফয়সালার কথা বলছেন, কিন্তু বিএনপির পক্ষ থেকে কোথাও না কোথাও একটা আশঙ্কা করা হচ্ছে রাজনীতিকীকরণের চেষ্টা চলছে। আপনি ঠিক ওই আশঙ্কা তাদের আছে, এবং থাকাটাই তো স্বাভাবিক। তারা তো ভুক্তভোগী। একটা 1/11 তারা সহ্য করেছে, 15 বছর 7 মাস তাদেরকে কিভাবে নিধন করা হয়েছে তারা একদম জানে না। 1/11 আর এই গভর্নমেন্টের ফরমেশন কি এক কিনা, মানে তাদের এই আশঙ্কাটা কি আলামত তারা দেখছে। বিশেষ করে ছাত্রদের যে সংগঠন হচ্ছে, ওখানে যদিও কিংস পার্টি বলা না হোক, কিন্তু কিংস পার্টির একটা গন্ধ কিন্তু আছে। তাদের 3 জন উপদেষ্টা ওখানে আছেন, হয়তোবা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেই পরামর্শ তাদের দিয়েছেন যে তারা পদত্যাগ করে এলে অন্তত কিংস পার্টির বদনামটা ঘুচবে। কিন্তু মাঝপথে আবার নানান জটিলতা পাচ্ছে। কিন্তু আপনি দেখেন যে আগে স্থানীয় নির্বাচন নাকি আগে জাতীয় নির্বাচন, এগুলো কিন্তু গোলমাল, মোটে এগুলো প্রাসঙ্গিক ছিল না। এগুলো ধরে ধরে টেনে নিয়ে আসা হচ্ছে। তো বিদ্যমান যে পরিস্থিতি, এতে আপনি আগে স্থানীয় নির্বাচন করেন আর আগে জাতীয় নির্বাচন করেন,
আর আগে আপনার এই অফিসের ধারে কাছে মালিবাগ বাজার সমিতির এই নির্বাচন ইস্যুটাকে করেন। সামনে কেন আনা হলো স্থানীয় সরকার নির্বাচনের ইস্যুটা? অবশ্যই তাদের যুক্তি আছে, আবার তাদের যে ভয় আছে এই ভয়েরও যুক্তি আছে। কারণ স্থানীয় সরকার উপদেষ্টা তিনি কিন্তু ছাত্রদের প্রতিনিধি। ছাত্ররা কিন্তু বিভিন্ন জায়গায় সাবেক কাউন্সিলর যারা বা মেম্বার চেয়ারম্যান যারা, কমিশনার যারা, তাদের সাথে একাধিক বৈঠক করেছে। এগুলো কিন্তু বিএনপির জন্য অবশ্যই উদ্বেগ জাগাবে। বিএনপি একটা বড় দল, তারা ক্ষমতায় যাচ্ছে বলে, শুধু শপথটা বাকি বলে, নির্বাচনটা হলেই তারা ক্ষমতায় যাবে, ওই রকম মাঝপথে এগুলো তো অবশ্যই তাদের জন্য ভয় জাগাবে। জি, তাদের এই ভয়ের অবশ্যই কারণ জি, আছে। মোস্তফা কামাল ভাই, আমরা একটু বিরতি থেকে ফিরে এসে আপনার কাছে জানবো আরো। প্রিয় দর্শক, সময় হলো আর একটু বিরতির আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত বাংলা টকে। মোস্তফা কামাল ভাই, তিস্তা নদীর পানির যে ন্যায্যতার যে দাবি, এটি আসলে বহুদিন আগের। বর্তমানে এই রাজনৈতিক বর্তমান যে প্রেক্ষাপট, এমন পরিস্থিতিতে এখন যে আবার বিএনপির যে এই কর্মসূচিটা, এটিকে আপনি কিভাবে দেখছেন? অবশ্যই ইতিবাচকভাবে দেখতে হবে। একটা চমৎকার একটি কর্মসূচি। কারণ তিস্তা শুধু একটি নদী নয়, তিস্তা কিন্তু কূটনীতিরও একটা প্রতীক। ভারতের সাথে একটা পর্যায়ে শুধু ভারত আর বাংলাদেশ নয়, চীনও সেখানে সম্পৃক্ত হয়েছে। যে কারণে দুভাবে ব্যবহার হয়েছে তিস্তাকে। একটা হচ্ছে তিস্তা বাঁচাও, তো তিস্তার প্রাণ বড় শক্ত। আমরা গত দশকের পর দশক ধরে বলি যে তিস্তা বাঁচাও, তো তিস্তা মরে না, সে তার অস্তিত্ব নিয়ে আছে। যত না অস্তিত্ব নিয়ে আছে নদী হিসাবে, তার চেয়ে বেশি অস্তিত্ব তার রাজনৈতিক এবং কূটনৈতিক। ভারতের সাথে তিস্তা নিয়ে চুক্তি হয়, কথা হয়, সুন্দর সুন্দর কথা হয়, কিন্তু তিস্তার মতোই পড়ে থাকে। একটা পর্যায়ে তিস্তা প্রকল্পের কথা আসলো, তখনও ভারত অত্যন্ত প্রাসঙ্গিক হয়ে গেল। প্রকল্প পরবর্তীতে শব্দ হয়ে গেল মহাপ্রকল্প, তখন চীন সম্পৃক্ত হয়ে গেল যে তিস্তায় কে আসবে, ভারত আসবে না, চীন আসবে। এ নিয়ে কিন্তু একটা বিশাল কূটনীতি। তো এরকম একটা অবস্থায় যেখানে ঢাকার রাজনীতিতে বা জাতীয় রাজনীতিতে জাতীয় নির্বাচন আগে না স্থানীয় নির্বাচন আগে, নাকি ছাত্র সংসদ নির্বাচন আগে, বিএনপি ভালো না জামাত ভালো, কার কত দোষ, এই ট্র্যাক থেকে বেরিয়ে যে বিএনপি এরকম একটা কর্মসূচি দিয়েছে, 48 ঘন্টার কর্মসূচি, উত্তরের সবগুলো জেলাতে এ নিয়ে কিন্তু একটা প্রাণ চাঞ্চল্য। আজ যে জমায়েত হয়েছে, এই সময়ের মধ্যে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জমায়েত, ব্যাপক অংশগ্রহণ মানুষের। জি, আগামীকাল সেখানে সংযুক্ত হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নিশ্চয়ই তিনি গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন, সেটা শোনার অপেক্ষায় আমাদের একটু সময় স্বল্পতা রয়েছে, আমরা একটু- অবশ্যই এরকম জি, একটা মোশাররফ ভাই, ইতিবাচক পদক্ষেপের বা বুঝতে পেরেছি। কর্মসূচির ফলাফল আমরা মোশাররফ ভাই, অপেক্ষা করব। আপনি কি যোগ করতে চান এই একই ইস্যুতে? ধন্যবাদ। আপনার হাতে আর সময় নাই, আমি বলি শুধু তিস্তার ন্যায্য হিস্সা বাংলাদেশকে দিতে হবে, এবং এইটা নিশ্চিত করার জন্য মৌলানা ভাসানী 1976 সালের মে মাসে যেভাবে ফারাক্কা মার্চ করেছিলেন, আন্তর্জাতিক বিশ্বকে জানান দিয়েছিলেন, আমি মনে করি এটা একটা সঠিক সময় আন্তর্জাতিক বিশ্বকে জানান দিতে হবে। এবং তিস্তা যে মহাপ্রকল্প আছে, এই মহাপ্রকল্পটা বাস্তবায়ন করতে হবে। যাদের কারণে তিস্তার মৃত্যু অবধারিত, তাদেরকে দিয়ে তো তিস্তা প্রকল্প করতে আমি দিব না। তারা আমাকে বলতে হবে যে তিস্তা মহাপ্রকল্পে আমি চীনকে দিব না, ফাইন, তাহলে তুমি তিস্তার পানি আমার ন্যায্য হিস্সা পানি দাও। আর তিস্তার ন্যায্য পানি আমাকে দিবা না, তাহলে আমি তোমার অন্য কোনো পার্টনারকে দিয়ে, অন্য কোনো পক্ষকে দিয়ে, আমি তৃতীয় পক্ষকে দিয়ে আমি তিস্তার মহাপরিকল্পনা বাস্তবায়ন করব। এটা হচ্ছে কূটনীতির সিম্পল অঙ্ক। এই অঙ্ক থেকে বাংলাদেশ মনে করি যে শেখ হাসিনা যে বাংলাদেশের সাথে যে বেইমানি করেছিলেন, যে বলছিলেন যে ভারতকে তিস্তা প্রকল্প করার জন্য উনি দিয়ে দিবেন, এটা ঠিক ছিল না। বর্তমান সরকার সেই ভারত পদক্ষেপ নিচ্ছে কিনা? একমাত্র ভারত দেওয়ার আছে, সে আমাকে তিস্তার ন্যায্য হিস্সা দিবে, আমার তো মহাপ্রকল্পের দরকার নাই। আর তুমি পানি না দিলে আমি মহাপ্রকল্প যারে খুশি তারই দিয়ে করব। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আগামী পর্বে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।